হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালি। আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি ছিল রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 6:10। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আজকের ভিডিওটা সোজা রান্নাঘর থেকেই শুরু করলাম। এখনও পর্যন্ত কোনো কাজই হয়নি, শুধুমাত্র ব্রাশ করা হয়েছে। তো আমি কিন্তু সাধারণত রান্নাঘরে আসি না, তবে আজকে আসার একটা কারণ হচ্ছে আমার শাশুড়িমার শরীরটা ভালো নেই। তো যার কারণে ব্রাশ করে সোজা রান্নাঘরে এসে প্রথমে আগে চা চাপিয়ে দিয়েছি, কারণ শ্বশুরমশাই চা খাবে। চা চাপানোর পরে কালকে রাতে যে বাসনপত্রগুলো হয়েছিল সেগুলোতে এই র্যাকটার মধ্যেই রাখা ছিল, তো সেই সমস্ত বাসনগুলো তুলে নিয়ে নিজের নিজের জায়গায় রেখে দিয়েছি। এরপর থেকে আমার আজকের সারাদিনের ব্যস্ততম রুটিন তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, সকালটা ব্যস্ততমই বলতে পারো, শুধু আমার বলে নয়, প্রত্যেকটা বাড়ির গৃহিণীদেরই সকালটা যে কিভাবে পার হয়, তারপর আবার যাদের ছোট বেবি আছে। সোনামা কিন্তু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, উঠে যদিও গেছিল, তবে ওকে ফিডিং করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। সোনামা ঘুমোলে কি হয় জানো তো, কাজবাজগুলো সময়ের আগেই শেষ করতে পারি। আর সোনামা যদি উঠে যায় তাহলে ওকে তো কোলে নিয়ে বসে থাকতে হবে, তাহলে কাজগুলো করতেও দেরি হয়ে যায়। আর আমার যদি কাজ করতে দেরি হয় খুব বিরক্ত লাগে জানো তো। যাই হোক, সোনামা যখন ঘুমোচ্ছে আমিও বেশ অনেকটাই নিশ্চিন্তে আছি। তো মাকে বলে এসেছিলাম, তুমি সোনামার কাছেই শুয়ে থাকো, যদি কোনো দরকার হয় অবশ্যই আমাকে ডাক দেবে। তো রান্নাঘর থেকে সোজা চলে এসেছি আমি কলপাড়ে, কারণ আগের দিনে সোনামায়ের যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো প্রথমে আগে সার্ফ জলে ভিজিয়ে দেব। সার্ফ জলে ভিজিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট থাকবে। 10 থেকে 15 মিনিট বলতে যতক্ষণ আমার ঘরগুলো মুছতে সময় লাগে ততক্ষণ ভেজানো থাকবে। আমার এখন সমস্ত ঘর মোছা হয়ে গেছে, তারপর সোজা কলপাড়ে এসে এখন সোনামায়ের যে কাপড় চোপড় আছে সেগুলো কাচা ধোয়া করে নেব। আর এই কাপড় চোপড়গুলো নোংরা তো খুব একটা হয়ই না বলতে গেলে, শুধুমাত্র ওই সোনামা হিসু করে দেয় বলে হিসুর গন্ধ ওঠে। তো যার কারণে ভালো করে সার্ফ জলে ভিজিয়ে রাখি, যাতে পরবর্তী টাইমে আর হিসুর গন্ধটা না ওঠে। তো এদিকে কাপড় চোপড়গুলো কাচা হয়ে গেছে, আর বেশ 3 থেকে 4 বার কিন্তু ধুতে হয়, নাহলে জানো তো সার্ফটা যায় না। তো এদিকে আমার ধোয়াও হয়ে গেছে, চলো এখন ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দিই। যদিও আমি এখন ছাদে যাই না, একেবারে স্নান করার পর যাই। তবে ভাবলাম যে না, স্নান করার পর গেলে হয়তো কখন যে বৃষ্টি নামিয়ে যাবে বলা কিন্তু ভারী মুশকিল। তাই ভাবলাম যখন কাঁচা ধোয়া হয়ে গেছে ফালতু আর নিচে না রেখে তাই কাপড় চোপড়গুলো মেলে আসি, কারণ স্নান করার পর ছাদে যেতে আমার প্রায় 2 ঘন্টার সময় লেগে যায়। মানে স্নান করার 2 ঘন্টা পর আমি ছাদে যাই, তাকে আমার কাপড় চোপড়গুলো শুকিয়ে যাবে। তো যাই হোক, এইদিকে দেখো সমস্ত কাপড় চোপড় কিন্তু আমি মেলে দিয়েছি। তারপরে এর মধ্যে আমার স্নান করাও হয়ে গেছে, আর স্নান করে এখন সোজা চলে এসেছি চা খাবো বলে। সোনামা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, যার কারণে ভাবলাম চাটা খেয়ে নিই। আর আজকে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, প্রায় 1 সপ্তাহ পর শ্যাম্পু দিলাম। মানে যেদিন আমি বাবার বাড়ির থেকে এসেছিলাম সেদিন করেছিলাম, আর তার ঠিক 1 সপ্তাহ পরে শ্যাম্পু দিলাম। যাই হোক, একটা কথাই ভাবছিলাম, সময়টা না কত তাড়াতাড়ি পেরিয়ে যায়। কারণ আজ দেখতে দেখতে 7 দিন হয়ে গেল আমার বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি আসা। স্নান করে সোজা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে প্রথমে আগে সোনামায়ের খাবারটা রেডি করে নিয়েছি, আর এখন এই যে আলুর দম বসিয়ে দিয়েছি। আর এখন বাজে 9:45। তো আলুর দম করছি তার কারণ হচ্ছে কালকে রাতে যে পোলাও হয়েছিল, তো অনেকটা পোলাও বেঁচে আছে। তো সেটাই ভাবলাম সকালে জলখাবারে খেয়ে দেবো। তো শুধু তো আর খাওয়া যায় না, আমি কথা বললে ওকে কথা বলতে হবে। তো যার কারণে ভাবলাম আলুর দম করি। আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বুঝতে পারছি ছোটো বাচ্চা নিয়ে করাটা খুবই কষ্ট। এই যে ওকে কোলে নিয়ে করছি, চলো আগে আলুর দমটা করে নিই। কালকে রাতে যে পোলাওটা হয়েছিল সেটা অনেকটা বেঁচে গেছে। তো আজকে সকালে ভাবলাম আর কিছু খাবার না খেয়ে পোলাওটা খাবো। তবে খাবো কী দিয়ে, শুধু পোলাও তার ভালো লাগে না। মানে আমার যদিও ভালো লাগে, তবে শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই তো খাবে না, তাই ভাবলাম একটু আলুর দম করে দিই। যদিও আলুর দমটা নিরামিষেই করেছিলাম, আর জানো তো এই আলুর দম দিয়ে পোলাওটা খেতে দারুণ লাগছিল। প্রথমে ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব, তবে সোনামা এত জ্বালাতন করছিল যার কারণে রেসিপিটা শেয়ার করা হয়ে ওঠেনি। তবে বিশ্বাস করো, দুর্দান্ত লাগছিল আলুর দম দিয়ে পোলাওটা খেতে।
আর আগের দিন রাতে 2 পিস চিকেন বেঁচে গিয়েছিলো, তো সেই চিকেনটাও আমি নিয়ে নিয়েছি। চলো এখন খাওয়া যাক। তো এই দিকে আমি খাচ্ছিলাম, আর পাশে তোমাদের দাদা ভাই দেখে বলছিল যে এখনও পর্যন্ত তুমি বাসি চিকেনটা খাচ্ছ। ওকে একটাই কথা বলছিলাম, বাসি পোলাও সাথে যদি বাসি চিকেন থাকে মানে দুর্দান্ত লাগে। আমি জানি না কেন আমার আবার টাটকা খাবারের থেকে বাসি খাবার খেতে বেশি ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর এখন সোজা চলে এসেছি আবারও কলপারে বাসনপত্রগুলো ধুয়ে নেবার জন্য। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দি ভাই, তুমি সোনামাকে সামলে রেখে সংসারের কাজবাজগুলো কিভাবে করো, বা যখনই তুমি সংসারের কাজ করো তখন সোনামা কার কাছে থাকে। দেখো, প্রথম কথা বলে রাখি, ছোট বাচ্চা যদি থাকে তাহলে একা হাতে সমস্ত কিছু করাটা কিন্তু একজনের পক্ষে কখনোই সম্ভব নয়, যদি না কেউ তোমার পাশে থাকে। তোমার পাশে যদি পরিবারের সদস্য বলো বা যে কেউ থাকলে, মানে কেউ যদি বাচ্চা ধরার মতো থাকে, তাহলে দেখবে সংসারের কাজগুলো করতে কখনোই খারাপ লাগে না বা শরীরে ক্লান্তিও লাগে না। তো ঠিক তেমনই আমাকে সোনামাকে একা হাতে দেখতে হয় না। সোনামাকে দেখার জন্য আমার শ্বশুরবাড়িতে অনেকেই আছে। শুধু আমার শ্বশুর শাশুড়ি বলে নয়, তোমরা তো অনেকেই জানো আমার একজন পিসি শাশুড়ি আছে, মানে সোনামায়ের ছোটদি ভাই, যে প্রায় অর্ধেক সময়টা সোনামাকে ধরে থাকে, মানে আমার কাজের সময়ে সোনামাকে নিয়ে থাকে। যার কারণে আমার কাজবাজগুলো করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর আমার মনে হয় বাচ্চা সামলানোর থেকে যদি কাজ করা যায় অনেকটাই নিশ্চিন্তি। আর এই সময় সোনামাকে রাখাটা যে কতটা চাপের, কারণ বয়স বাড়ার সাথে সাথে সোনামায়ের দুষ্টুমিগুলোও কিন্তু এক এক করে বেড়ে যাচ্ছে। তাই আমার মনে হয় বাচ্চা রাখার থেকে সংসারের কাজ বলো বা যে কোনো কাজই বলো না কেন অনায়াসে করা যায়। তো যাই হোক, সোনামাকে দেখার মতো অনেকেই আছে, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, সোনামায়ের ছোটদি ভাই, অনেকেই আছে সোনামাকে দেখার মতো। আমি তো সবটাই ভিডিওতে শেয়ার করি, আশা করি তোমরা জানবে। সকালে যখন সোনামা ঘুম থেকে ওঠে, আর সেই সময়টা বুঝতেই পারছো সকালটাতে কতটা ব্যস্ত থাকি, তো সেই সময় সোনামা বেশ কিছুক্ষণ আমার শ্বশুরমশাইয়ের কাছে থাকে, আর তারপর আমার শ্বশুরমশাই সোনামাকে নিয়ে যায় তার ছোটদি ভাইয়ের বাড়িতে। তার ছোটদি ভাইয়ের বাড়িতে প্রায় অনেকক্ষণ থাকে, তাকে আমার সমস্ত কাজবাজ হয়ে যায়। আর তারপর তার ছোটদি ভাইয়ের বাড়ি থেকে যখন আসে তখন ওকে খাইয়ে দাইয়ে প্রায় 30 মিনিটের মতো সোনামাকে নিজের মতো করে খেলা করতে দিই। তারপরে আবার সোনামাকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিই। আর সোনামা প্রায় সকালে যখন ঘুমোয়, মানে 1 থেকে 1.5 ঘন্টা তো নিশ্চিন্তে ঘুমোবে। তাহলে সেই সময়টাতে আমার যদি রান্না বান্না থাকে, বাকি বাসনপত্র যদি ধোয়া মাজার থাকে, তাহলে সেই সময়টাতে আমি করে নিই। তারপর যখন সোনামা ঘুম থেকে উঠে যায়, সেই সময়টা দায়িত্ব হচ্ছে আমার, মানে ওকে খাওয়ানো, স্নান করানো। আবার কখনো কখনো আমার শাশুড়িমাও সোনামাকে স্নান করিয়ে দেয়, খাইয়েও দেয়। তো এইভাবেই সোনামাকে আর কি আমরা সামলাই, যার কারণে আমার কাজবাজ করতেও কোনো অসুবিধা হয় না, আর সোনামাকে রাখতেও কোনো অসুবিধা হয় না। তবে এই মুহূর্তে আমি চাই সোনামাকে কেউ কোলে নিয়ে থাক, আমি সমস্ত কাজবাজ করে দেব, কারণ এই সময় সোনামাকে রাখাটা সত্যি কথা বলতে খুবই মুশকিলের ব্যাপার। যাই হোক, চলো এখন সোনামাকে খাইয়ে দিই। আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের সাথে সোনামায়ের আর কোনো খাওয়ার ভিডিও আমি শেয়ার করব না, তবে সেখানে এত কমেন্ট এসেছে যে না দি ভাই, তুমি প্লিজ সোনামায়ের খাবার ভিডিও শেয়ার করবে, সোনামাকে কি খাওয়াচ্ছ শেয়ার করবে, আমাদের অনেকটাই সুবিধা হয়। এখন ঘড়িতে বাজে 1টা, আর আমি এখন ছাদে চলে এসেছি এই যে নাইটিটা মেলবো বলে। সোনামাকে খাওয়ালাম, তো আবার স্নান করলাম। তো এই যে দেখো ছাদে এসে সমস্ত জামা প্যান্ট কাপড় যা আছে সব নিয়ে যাব, কারণ এই যে মেঘ কালো করে এসেছে, সব শুকিয়ে গেছে। তো আবার বৃষ্টি নামিয়ে গেলে মুশকিল, সব ভিজে যাবে। দেখি নাইটিটা আপাতত এখানে মেলে দিয়ে যায়, যদি দেখি বৃষ্টি পড়ছে তখন আবার এসে নিয়ে যাব। চলো এখন কাপড়গুলো মেলে দিই। তাই আর কি ভেবেছি যে কতটা খাই সেটা হয়তো আমি শেয়ার করতে পারবো না, তবে সোনামাকে কি খাবার দিচ্ছি, কেমন করে খাওয়াচ্ছি, অবশ্যই আমি কিছুটা ভিডিওর ক্লিপ হলেও নেব, শুধুমাত্র তোমাদের জন্য, যারা আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখতে ভালোবাসে। তো অবশ্যই তাদের কথা মাথায় রেখে আমি চেষ্টা করব সোনামায়ের সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার। তো ওইদিকে স্নান করার পর, মানে সোনামাকে খাওয়ানোর পর তো আবার স্নান করেছিলাম, তারপরে সোজা ছাদে গিয়ে কাপড় চোপড় মেলে চলে এসেছি। আর এখন তো বুঝতেই পারছো বিকেল হয়ে গেছে, তো আজকে না ভারী ইচ্ছে করছিল ফুচকা খাবার। আগে যখন সোনামা হয়নি তখন যেমন প্রায় শাশুড়ি মার সাথে গিয়ে বাজার থেকে ফুচকা খেয়ে আসতাম,
তবে এখন সেটা আর সম্ভব হয় না, জানো তো। কারণ সোনামাকে বাড়িতে একা রেখে যেতেও ইচ্ছে করে না, আর ওকে নিয়ে গেলে তো বুঝতেই পারছো, খেতে তো দেবে না, উপরন্তু দুষ্টুমি করবে। যার কারণে এখন আর বাইরে যাওয়া হয়ে ওঠে না। আর যখন তোমাদের দাদা ভাইয়ের সাথে বাইরে যাই, তো সাথে করে সোনামাকেও নিয়ে যাই, কারণ সোনামা না গেলে না বাড়িতেই মনটা আমাদের পড়ে থাকে। তো যার কারণে ফুচকা খাওয়ার আর কোনো প্রশ্নই থাকে না। তাই ভাবলাম যে ইচ্ছে যখন করেছে খেতে তো হবে। তো তোমাদের দাদা ভাইকে বাজার থেকে ফুচকা কিনে আনিয়েছিলাম, যেগুলো আর কি বাড়িতে তৈরি করা যায়। আমি শুধুমাত্র আলুটা মাখিয়ে নিয়েছিলাম, আর এদিকে তেঁতুল জল করে নিয়েছিলাম। বিশ্বাস করবে না, এতটা দুর্দান্ত খেতে লাগছিল, মানে মানে দারুণ দারুণ, কোনো কথা হবে না, এতটাই সুন্দর লাগছিল। আর তেঁতুল জলটার মধ্যে এতটাই টেস্টি ছিল যে কি বলবো। বিশ্বাস করো, এতদিন যে ফুচকা খাইনি, আজকে ফুচকাটা খেয়ে একেবারে মনটা ভরে গেল। আর বাড়িতে বানিয়েছিলাম তো প্রায় 14 থেকে 15টার মতো ফুচকা আমি একাই খেয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে।